সকালের মিষ্টি রোদ বারান্দার ফাঁক গলিয়ে ঘরে প্রবেশ করা মাত্রই চোখ মুখ কুঁচকে আসে রৌদ্রর। রোদের তীর্যক রশ্মি সোজাসুজি আছড়ে পড়ছে উজ্জ্বল শ্যামলা শক্ত চোয়ালে মুখের ওপর। রৌদ্র চোখ বুঝে বিরক্তিতে মুখ খিচে নিল। দীর্ঘ 5 বছর পর এভাবে রোদের ঝলকানিতে ঘুমে ব্যাঘাত ঘটল ওর। নতুবা যেখানে থাকতো সেখানে রোদের তীব্রতার লেশমাত্র ছিল না। একে কালদেশে ল্যান্ড করার পর থেকেই তপ্ত আবহাওয়ায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। দীর্ঘ 5 বছর এক স্থানে থেকে সেখানকার ওয়েদারের সাথে মিশে গেছে রুদ্র। শুষ্ক পরিবেশ সয়ে গেছে গায়ে। রুদ্র বেশিক্ষণ চোখ বুজে থাকতে পারল না। চরম বিরক্তি নিয়ে ঘুমের ভার অক্ষিযুগল তরাক করে খুলল। বিরক্তিতে অস্ফুটে গালি সূচক শব্দ উচ্চারণ করল মুখে। চোখ মেলা মাত্রই রোদের সোনালি আলোর ঝলকানিতে চিকচিক করে উঠল রৌদ্রের অসিত মুক্তিযুক্ত অক্ষিযুগল। মুখ বিভৎস নিরেট। বারান্দার দিকে তাকাতেই বিরক্তির মাত্রা বাড়ল। পর্দা সরিয়ে রেখেছে কে? এই সকাল সকাল ঘুম ছুটে গেল ওর। যদিও সকালে রোদের তীব্রতা নেই বিন্দুমাত্র, তবুও ক্ষুব্ধ হলো রৌদ্র। মাথা চেপে ধরে দাঁত কিরমিরিয়ে উঠে বসল সে। ঘরে পুরোদমে এসি চলছে। পেটানো শরীর উন্মুক্ত। আগের তুলনায় শরীরের শক্ত মাংসপেশি বাহু ঠিকরে বেরিয়ে আসতে চাইছে যেন। আগে এর তুলনায় রোগা পাতলা ছিল একটু। রৌদ্র মাথায় এলোমেলো চুলগুলো দুহাতে খামচে ধরে বসে রইল কিছুক্ষণ। অতঃপর ছেড়ে দিয়ে এক হাতে ব্যাগ ব্লাশ করে চুলগুলো ঠেলে দিল পিছনের দিকে। নামলো বিছানায় ছেড়ে। গরনের মোটা ট্রাউজারটা নাভি ছাড়িয়েছে। সোজা ওয়াশরুমের দিকে এগোলো রৌদ্র। লম্বা শাওয়ার নিল এই সকালেই। অতঃপর বেরোলো। 8টা বাজে। নিচে বাড়ির সবাই ব্রেকফাস্ট টেবিলে বসেছে। শাওয়ার নিয়ে গলায় টাওয়েল ঝুলিয়ে নিচে নামলো রৌদ্র। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির সবাই। সবাইকে একসাথে দেখে ঠোঁট পাকিয়ে তাচ্ছিল্যে হাসলো রৌদ্র। আজও ওর কদর নেই। কেউ একটা বারও ডাকলো না। ও নিচেই নামলো। সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সাফা, হাতে একটা ট্রেতে সাজানো নাস্তা। রৌদ্র থামলো। সাফা রৌদ্রকে দেখে থম মেরে দাঁড়িয়ে গেল সিঁড়ির একপাশে। ফের বৃহৎ নয়নে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র কপাল গুটিয়ে শুধালো পুরু কণ্ঠে, খাবার সাজিয়ে উপরে উঠছিস কেন? এখানে কি হয়েছে? ঢোক গেল সাফা। দৃষ্টি নত করে মিনমিনে গলা উত্তর করল, না মানে ভাইয়া, আমি খেয়েছি। এগুলো মেঘা। কথা শেষ করতে পারল না। এর আগেই নিচ থেকে রুবিনা কাবিরের উচ্ছ্বাস ভরা কণ্ঠ ভেসে আসলো, রৌদ্র উঠেছিস? আয় বাবা, নিচে আয়। বাকি কথাটুকু আর শোনা গেল না। মায়ের ডাকে সাফাকে পাশ কাটিয়ে দৃঢ় পায়ে নিচে নামলো রৌদ্র। শুভ্র আর আদ্র ভাইকে দেখে মুচকি হাসলো। রৌদ্র সোজাসুজি শুভ্রের পাশের চেয়ারটা টেনে বসলো। রুবিনা কাবির আলোড়িত। কাল থেকে খুশির মাত্রা 1000 গুণ বেড়ে গেছে তার। মন হালকা হয়ে গেছে ছেলেকে কাছে পেয়ে। তিনি চটজলদি ছেলের পাতে স্যান্ডউইচ তুলে দিলেন। সিদ্ধ ডিম দিলেন 2টো। অথচ ছেলে জীবনে ডিম পছন্দ করে না, তবুও দিলেন তিনি। বললেন ব্যাকুল হয়ে, আর কি নিবি? কি খাবি বল, আমি সব বানিয়ে দিচ্ছি তোকে। কি প্রয়োজন শুধু আমাকে একটা বার মুখ খুলে বল। কিছু প্রয়োজন নেই মম। রৌদ্র কোনো দিকে তাকালো না। হাতে স্যান্ডউইচ তুলে খেতে লাগলো তাড়াহুড়ো করে। ছেলে নিচে নেমেছে থেকেই হাত থমকে গেছে তোফাল কাবিরের। তিনি চুপচাপ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। তৌসিফ কাবিরের সাথে রৌদ্রের কথা হতো, এটা তার জানা। ছেলের সাথে তার উচ্চ বিবাদ। ছেলেকে গপাগপ খেতে দেখে তোফাল কাবির খানিক চুপ থেকে মুখ খুললেন আকচ্ছাত নরম কণ্ঠে, ধীরে খাও, গলায় আটকাবে খাবার। সবাই ঝট করে অবিশ্বাসে চকিতে তাকালো তোফাল কাবিরের দিকে। তার কণ্ঠে এই সতর্কতাটা অবিশ্বাস্য বটে, কিন্তু রৌদ্রের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ওর কানে বোধহয় কথাটা পৌঁছালোই না। আপন মনে খেতে ব্যস্ত ও, বরং বাবার কথায় খাওয়ার স্পিড বাড়ালো আরও। বেশি বেশি তাড়াহুড়ো করে খেতে লাগলো। রুবিনা কাবির ছলছল চোখে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। তৌসিফ কাবির ডাকলেন, রৌদ্র। হ্যাঁ বাবাই। ফিরবে আবার? 2 সপ্তাহ পর। আতকে উঠে সকলে। রুবিনা কাবির ছেলের কাঁধ খামচে ধরেন, না, ও আর ফিরবে না। ও কোনোদিন ফিরবে না। ওখানে কেন ফিরবে ও? কে আছে ওর ওখানে? এখানেও কেউ নেই মামা। ভুলে যেও না আমি তোমাদের কাছে মৃত। আমি জাস্ট আপুর জন্য এসেছি। আপুর কথা রাখতে এসেছি, এর বেশি আর কিছু নয়। মম বলছিস, আবার বলছিস এখানে কেউ নেই তোর? কি এক জেদ ধরে বসে আছিস 5 বছর ধরে?
তুই আমাদের ছেলে, এটা ভুলে যাস না। রৌদ্র আর কথা বলে না। সিরাত মুখ খোলে। শান্ত হমা, রৌদ্র কোথাও যাবে না। তুমি চুপ করো, নিশ্চিন্তে থাকো। আদ্রের খাওয়া শেষ, উঠে দাঁড়ালো ও। এখন বেরাবে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির ইংরেজি বিষয়ক লেকচারার আদ্রিয়ান কাবির আদ্র। পারিবারিক বিজনেসে সে নিজেও যোগ দেয়নি। সে নিজের পথ নিজে বেছে নিয়েছে। পারিবারিক বিজনেস সম্পূর্ণটা সামলায় শুভ্র। রৌদ্রের কথা তো বাদ, সে এক প্রকার ঘাগরে। আদ্র উঠে দাঁড়াতেই শাহিনা কাবির প্রশ্ন ছুড়লেন, ওরা দুটোতে আজকেও ভার্সিটিতে যাবে না? না মনি, ও এখন সুস্থ হয়নি পুরোপুরি। কাল রাতে আবার জ্বর এসেছিল। টুকটুকেও যাবে না, সুস্থ হোক তারপর দুজনে একসঙ্গে যাবে। আমি যাচ্ছি। কথা শেষ করে আদ্র বেরোলো বাড়ি থেকে। সকাল গড়িয়ে সন্ধে। রৌদ্র সেই যে সকালে ব্রেকফাস্টের পর বাড়ি থেকে বেরিয়েছে, ফেরেনি এখনও। রাতে রান্নার তোড়জোড় চলছে কিচেনে। তোফায়েল কাবিরও নামছেন না নিচে, অফিসও যাননি আজ। রুবিনা কাবির 2 কাপ চা করলেন। ড্রয়িং রুমে 1 কাপ চা দিলেন তৌসিক কাবিরকে। আবার কিচেনে ঢুকে আরেক কাপ চা হাতে নিয়ে শাহিনা কাবিরের উদ্দেশ্যে বললেন, আমি একটু উপরে যাচ্ছি আপা, চাটা গিয়ে দিয়ে আসি ওনাকে। উনি তো নামছেন না। শাহিনা কাবিরের নির্মল উত্তর, আচ্ছা যা। উপরে উঠলেন রুবিনা কাবির। ঘরে ঢুকে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালেন। তোফায়েল কাবির ঘরে নেই। বারান্দায় পা বাড়ালেন তিনি। খোলা বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন। তোফায়েল কাবির পিছনের দিকে শরীর হেলিয়ে চুপটি করে চেয়ে আছেন সন্ধ্যার আকাশ পানে। রুবিনা কাবির নিজের উপস্থিতি জানান দিতে গলা খাকারি দিলেন। নড়ে চড়ে উঠলেন তোফায়েল কাবির। রুবিনা কাবির চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, ভাইজান একা একা বসে আছেন নিচে, আর আপনিও এখানে চুপচাপ বসে আছেন। নিচে চলুন। চায়ের কাপ হাতে নিয়ে উত্তর করলেন তোফায়েল কাবির, তুমি যাও। এখানে বসে থেকে কি করবেন? কিছু না, একা থাকতে দাও আমায়। যাও এখান থেকে। এত অনুশোচনায় দগ্ধ করবেন না নিজেকে। মোটেও আমি অনুশোচনায় নেই, দেখতে পাচ্ছি। আর দেখেই আসছি গত 5 বছর ধরে। রাগের মাথায় ছেলেকে খুঁচিয়ে দূরে সরিয়ে রেখেছিলেন। বারবার বলেছি ঠান্ডা মাথায় ছেলেকে দমন করুন। ছেলে এক রকচটা, তার থেকেও বড় রকচটা আপনি। বাপ ছেলের ক্ষুদ্র অভিমানে জাতাকলে মাছ থেকে আমি পিষে মরছি শুধু। থামলেন রুবিনা কাবির, গলা ভেজা। আর কিছু বলতে গেলে কেঁদে ফেলবেন। তোফায়েল কাবির নির্বিকার, শুনেও কিছু বললেন না। রুবিনা কাবির চুপ থেকে নিজেকে সামলে নিয়ে আবার বললেন, এবার যদি আমার ছেলে আমার থেকে দূরে যায় তাহলে কিন্তু ভালো হবে না। খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি। বলে রাখলাম, রুদ্রকে আর হারাতে পারবো না আমি। যে করে হোক আমার ছেলেকে আমার কাছে বেঁধে দিন। ও বেপরোয়াপনা করুক, মাতলামো করুক, মারপিট করুক, যা খুশি তাই করুক। ও আমার ছেলে, আর আমার ছেলেকে আমি আর দূরে যেতে দেব না। 5 বছর সহ্য করেছে, আর করব না। কথাটা শুনে রাখুন। কথা শেষ করে বারান্দা ঘর ছাড়লেন তিনি। প্রস্থান করে নিচে নামলেন। আদ্র ভার্সিটি থেকে ফিরে বেরিয়েছে আবার। শুভ্র বাড়িতে নেই। সিরাত ঘরে বাচ্চাকে সামলাতে ব্যস্ত। আহিয়ান শ্বশুরবাড়িতে থাকলেও বড়লোক শ্বশুরদের ঘাড়ের ওপর চেপে খায় না। নিজে ভালো একটা জব করে ও ভালো বেতনও পায়। 3 বছর আগে যখন নিজের বাড়ি থেকে সিরাতকে নিয়ে বেরিয়ে আসলো, তখন আলাদা করে একটা বাসা ভাড়া নিয়ে সেই বাসায় উঠেছিল। পারিবারিক বিজনেস থেকেও নিজেকে চ্যুত করে নিয়েছিলেন আহিয়ান। সেখানে সিরাতের কোনো স্থান নেই, সেখানে ও নিজেও থাকবে না। কিন্তু পরবর্তীতে তোফায়েল কাবিরের জোরাজোরিতেই বাড়িতে আসতে বাধ্য হয়েছে ওরা। সিরাতকে নিয়ে হসপিটাল চক্করে আহিয়ান 4 দিন অফিস থেকে ছুটি কাটিয়েছে। আজ অফিসে গেছে, ফেরেনি এখনও। বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে সিরাত। অমনি হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো সাফা। সিরাত চমকে ঠোঁটে আঙুল চেপে ইঙ্গিতে শব্দ করতে বারণ করলো ওকে। অমনি চুপটি মেরে গেল সাফা। পা টিপে টিপে এগোতেই সিরাত ধীর কণ্ঠে বলল, ও কোথায়? ওকে একবার আমার ঘরে পাঠাতো। সাফা ফিসফিস করে বলল, ও তো ছাদে। একটু সেরেছে কি সারেনি, অমনি নাচতে উঠেছে মেয়ে। আমার ফোনটা এই ঘরে ফেলে গেছি। ওর ফোনে চার্জ নেই, আমারটা নিতে আসলাম আমি। সাফা এদিক ওদিক তাকালো, ফোনটা খুঁজলো চঞ্চল চোখে। বেডসাইড টেবিলের ওপর ওর ফোনটা পেয়েই সেটা নিয়ে আবার ছুটতে উদ্যত হতেই সিরাত ভরাট কণ্ঠে আদেশের সুরে বলল, ওকে আমার ঘরে পাঠা। বলবি সিরাত আপু এক্ষুনি রাখছে, না আসলে ওর খবর পরে আমি করছি। সাফা কোনো রকমে ছুনে ছুটল ছাদের দিকে। ছাদের দিকে দুটো বাল্ব জ্বলছে, আধার নেমেছে। এক কোণে দাঁড়িয়ে আছে মেঘা, পরনে একটা ঢিলেঢালা ফ্রক আর স্কার্ট। হাঁটু ছাড়ানো লম্বা কেশরাশি এলোমেলো করে খুলে রাখা এই ভর সন্ধ্যায়। মৃদুমন্দ হাওয়া চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে আরও। ওড়নাটা পেঁচিয়ে বাঁধা কোমরে।
আজ আর জ্বর নেই। 4 দিন থেকে জ্বরে ভুগছে মেয়েটা। আজ অনেকটা সুস্থ। ছাদে উঠল 4 দিন বাদ। এতদিন ঘরবন্দি লাগছিল নিজেকে। 2 বাল্বের আলোয় ঝকঝক করছে মেয়েটার সুশ্রী সুন্দর চেহারাখানা। হাত নাড়িয়ে নাড়িয়ে গুনগুন করছে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে। অমনি হুটোপাটি করে ছাদে উঠল সাফা। এক নিঃশ্বাসে ছুটে এসে হাঁপিয়ে গেছে পুরো। সাফাই এগিয়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মেঘা পিছু ফিরে চাইল। সাফাকে দেখে দুদিকে মাথা নাড়ল। বলল, ছুটে আসতে কে বলেছে তোকে? তুই তো বললি যেন তাড়াতাড়ি আসি। তোর কথায় নিচে নেমেছি। তুই যে সবসময় আমাকে কুড়ে বলিস, কুড়ে হলে তোর কথা শুনতাম আমি। বাই দ্য ওয়ে, সিরাত আপু ডেকেছে তোকে। কাল থেকে আপুর কাছে যাসনি। আপু কিন্তু ভীষণ রেগে আছে। একটু পর যাচ্ছি। আজ কোন গানটা চালাবো? সহজ গান বলবি, আর নাচের স্টেপগুলো যেন সহজ হয়। কঠিন স্টেপ ভুলে যাই আমি। মেঘা হেসে ফেলল। ফোনটা হাতে নিয়ে খুঁজে খুঁজে একটা গান বের করলো। সেটা চালিয়ে বলল, এটা সোজা আছে। আগে তুই একবার পুরো নাচের স্টেপগুলো দেখিয়ে দে। আমি ভালো করে দেখে নেই একবার, তারপর আমি শুরু করব। মেঘা তাই করলো। সাফা ফোন হাতে নিয়ে গানটা ফের বের শুরু থেকে চালালো। পিছিয়ে আসলো মেঘাকে জায়গা ছেড়ে দিয়ে। মেঘা নাচে পারদর্শী, খুব সুন্দর নাচে ও। ছোটবেলা থেকে নাচ একটা শখ ছিল ওর। খুব সহজে আয়ত্ত করতে পারে সবটা। শুভ্রর বিয়ের জন্য এখন থেকে নাচ শেখাচ্ছে সাফাকে। কিন্তু এই ভেবলি ভুলে যায় সবটা। মেঘা ওকে যত শেখায় ততই ভুলে যায় এই মেয়ে। শুভ্রর বিয়ে হবে, অলরেডি এঙ্গেজ সে। সেই বিয়ের জন্য নাচ শেখার তোড়জোড় চলছে এই দুইজনের মধ্যে। বিয়ের ডেটের কোনো হদিস নেই, আর এরা নাচ তুলতে ব্যস্ত। এমনিতেও সাফাকে নাচ না শেখালেও নিজে নিজে নৃত্য অনুসরণ করে মেঘা। এটা ওর আলাদা একটা শখ। সাফা হাতের ফোনটা নির্মল সাউন্ডে গান বাজছে। তেরি মেরি গাল্লা হোগে। আমি গান পারি না, সেজন্য গানটি স্কিপ করলাম। গানের তালে তালে মুদ্রা মেলাচ্ছে মেঘা। এক পায়ের নিচে নিয়ে একটা নূপুর, অন্য পায়েরটা নেই, হারিয়েছে কোথাও। আলতো করে নড়ে চড়ে পা নাচানোর সাথে সাথে অতি ক্ষীণ ঝংকারে বাজছে নূপুরখানা। সাফা মুখবনে এক দৃষ্টে তাকিয়ে আছে ও নাচের তাল। পাতলা চিকন কোমরের দুপাশে হাঁটু ছড়ানো লম্বা চুলগুলো ঢেউ খাচ্ছে। গানের সাথে মিলিয়ে আপনার ধ্যান মনে নৃত্য পরিবেশনে ব্যস্ত একবিংশী রমণী। আর সাফা ব্যস্ত দুচোখে ভরে নৃত্যরত রমণীকে দেখতে। এই মেয়েটা আসলে সুন্দর নাচে। দেখতো তো মাশাআল্লাহ। সন্ধ্যারাতের আলো আধারের মাঝে ফর্সা চেহারা চিকচিক করছে। মুখের উপর ঈষৎ কালো চুল আঁচড়ে পড়ে ঝিলিক দিচ্ছে, আবার হাওয়ার বেগে নিজেরা ছুটে ছুটে উঠছে। সাফা মুখপানে তাকিয়ে রয়। এই মেয়েটাকে দেখতেও ভালো লাগে। গত 5 বছরে সাফার সবচেয়ে কাছের মানুষের মধ্যে অন্যতম স্থানে জায়গা করে নিয়েছে এই মেয়ে। দেখতে দেখতে মুচকি হাসে সাফা। আচমকা দেখার মাঝে সাফা কেসে উঠল খুকুক করে। কাস্তে কাস্তে ফোন রেখে 2 হাতের তালুতে নাক আর মুখ চেপে ধরল। অমনি থমকালো নৃত্যরত রমণীর পায়ের তাল। চকিতে থামলো ও। নাচ বন্ধ করে সম্পূর্ণ ধ্যান বসালো কাস্তে থাকা মেয়েটির দিকে। তরিতে এগিয়ে বিচলিত হয়ে বলল, টুকটুকি, কি হলো তোর? কাশছিস কেন হঠাৎ? পানি খাবি? সাফা নিমিষে লাল হয়ে গেছে কাস্তে কাস্তে। মুখ চেপে শ্বাস আটকালো ও। রেলিংয়ের উপর পানির বোতল। মেঘা তরিতে বোতলের ছিপি খুলে এগিয়ে দিল টুকটুকির দিকে। বোতলের মুখে মুখ বসিয়ে তড়িঘড়ি করে পানি খেলো মেয়েটা। ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। মেঘা ততস্থ হয়ে ওর পিঠে হাত বোলাতে ব্যস্ত। আচমকা ওর নিজের নাকেও সিগারেটের বিদঘুটে গন্ধ বিঁধল। অমনি নিজেও মুখ কুচকে ফেলল মেঘা। সিগারেটের গন্ধে অ্যালার্জি আছে টুকটুকির। ও সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না। এর গন্ধে শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাসকষ্ট শুরু হয় ওর। অ্যাজমাজনিত সমস্যা এটা। সিগারেটের গন্ধে এই সমস্যা বেড়ে যায়। গন্ধ পেয়ে নাক সিটকেও অস্ফুটে উচ্চারণ করলো মেঘা, সিগারেট? সিগারেটের স্মেল কোথা থেকে আসছে? বলতে বলতে এদিক ওদিক চোখ বোলালো। ছাদে কেউ নেই। আর এ বাড়িতে এই মেয়ের জন্য সিগারেট এক আঙ্গুলেও ছুঁয়ে দেখে না কেউ। বাড়ির নিচে তাকালো মেঘা। 3 তলার ছাদ। নিচে কেউ খেলেও তো এত দূর অবধি গন্ধ আসার কথা নয়। আর কেই বা খাবে বাড়িতে? গন্ধটা বাড়ছে ধীরে ধীরে। সাফা শ্বাস আটকে উনা দিয়ে নাক মুখ চেপে ধরেছে। এদিক ওদিক চঞ্চল চোখে তাকানোর মাঝে ছাদের দরজার কাছে চোখ নিবন্ধ হলো মেঘার। এক নিমিষে সেখানটায় থমকালো দৃষ্টি। ঠিক দরজায় টানটান হয়ে দাঁড়িয়ে আছে সুঠাম দেহি রুদ্র। নির্মুখশ্রী সূক্ষ্ম খাদ্যযুক্ত দৃষ্টি স্থির সোজাসুজি মেঘার দিকে। মেঘার দৃষ্টি সেদিকে পড়তেই দৃষ্টি মিলল দুজনের।
রৌদ্রের দৃষ্টি তীক্ষ্ণ। বাড়ি ফিরে শাওয়ার নিয়েছে আবার। ভেজা শরীরে একখানা শার্ট হাতা টি শার্ট, শক্তপোক্ত বাহু উন্মুক্ত, উজ্জ্বল শ্যামলা শরীরে বিন্দু বিন্দু পানিকণা চিকচিক করছে আধারের মাঝে হলদে বাল্বের আলোয়। এলোমেলো ভেজা চুল কপালে আছড়ে লেপটে আছে, টুপটাপ পানি গড়াচ্ছে চুল থেকে। ঝাপসা অন্ধকারে ঢেকে আছে আশপাশ। রোদের নিকট তীক্ষ্ণ চাউনি থেকে মুহূর্ত কয়েক বাদ দৃষ্টি সরালো মেঘা। হাবভাবে এক বিন্দু পরিবর্তন আসলো না মেয়েটার। ও আগের ন্যায় উদ্বিগ্ন স্বরে শুধালো, টুকটুকি ঠিক আছিস? নিচে চল এখন, এখানে থাকতে হবে না। এতক্ষণে টুকটুকিও তাকালো দরজার দিকে। রৌদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে উঠল ও। পর মুহূর্তে তরাত দৃষ্টিতে মেঘার দিকে তাকালো। মেঘার মাঝে ন্যূনতম পরিবর্তন না দেখে ফের ভয়ার্ত দৃষ্টিপাত করল রৌদ্রের দিকে। রৌদ্রের কম্পনহীন চাহনি এখনো মেঘার পানে আবদ্ধ। 2 আঙ্গুলের ভাঁজে সিগারেটটা ক্ষয়ে ক্ষয়ে পড়ল। আঙ্গুলের ডগায় এসে জ্বলন থামতেই আঙ্গুলের ঝিলিকে ছিটকে ওটাকে ফেলে দিল রৌদ্র। স্ফুলিঙ্গে পুড়ল আঙ্গুলের ডগা। হাত ছেড়ে মুখে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে দাঁত পিষল চরম ক্ষুব্ধতায়। হাতটা ঝাড়া মেলল বেশ কবার। পুনরায় দৃষ্টি তোলার আগেই মেঘা টুকটুকির হাত টেনে দপাদপ পা ফেলে এগিয়ে আসলো দরজার দিকে। রৌদ্র ঠায় দাঁড়িয়ে। ওর ভাগ্যবর্তিক দুর্বোধ্য। এই মেয়েটাকে হয়তো চিনতে পারল না, আবার হয়তো চিনল। মেঘা টুকটুকির হাত টেনে সোজা দরজার কাছে পাশ কাটালো রৌদ্রকে। 2 কদম এগোতেই রৌদ্রের ভরাট কণ্ঠ ভেসে আসলো, টুকটুকি। থামলো সাফা। হ্যাঁ ভাইয়া। মেঘা ওর হাত ছাড়ল। শক্ত কণ্ঠে বলল, আমি গেলাম, চলে আসিস। গলগট করে সিঁড়ি বেয়ে দোতলায় নামলো মেঘা। রৌদ্র ফিরে তাকায়নি। ঘাড় বাঁকিয়ে দাঁত চিবিয়ে বাঁকা চোখে দেখল শুধু। নিচে ফেলা সিগারেটের খণ্ড থেকে ধোঁয়া চড়াচ্ছে। সাফা শ্বাস বন্ধ করে খিঁচে রেখেছে দম। দম হারিয়ে অধৈর্য হয়ে পিছু ফিরে দাঁড়িয়ে থাকা রৌদ্রের উদ্দেশ্যে বলল ও, ভাইয়া কিছু বলবে? কি বলবে রৌদ্র জানা নেই। কেন আটকালো সাফাকে? মুহূর্ত কয়েক বাদ ঘাড় জাকিয়ে বলল রৌদ্র, কিছু না, যা এখান থেকে। কথা শেষ হতে না হতেই দম টেনে নিচে ছুটল সাফা। মেঘা দোতলায় নেমে সোজা সেরাতের ঘরের দিকে পা বাড়িয়েছে। দরজা থেকে বলতে বলতে ঢুকলো, আপু ডাকছিলে আমায়? বাচ্চার ছোট ছোট ড্রেস কেনা হয়েছে অনেক, এগুলো স্যানিটাইজ করে রোগে শুকানো হয়েছে আর সারাদিন। সিরাত গোছাচ্ছিল ড্রেসগুলো। মেঘার উপস্থিতিতে চোখ তুলে তাকালো ও। এর মধ্যে মেঘা ওর পাশে বসেছে। ঘুমিয়ে থাকা বাবুর পানে তাকিয়ে আবার বলল মেঘা, বাবুকে কোলে নেইনি আমি, মুখটাও দেখিনি ভালো করে। টুকটুকির ফোনে পিকচার দেখেছি, এতে মন ভরেনি। বিশ্বাস করো, বাবু তো খুব সেন্সিটিভ। আমার সংস্পর্শে যদি কিছু হয়ে যায়। তবে এখন জ্বর কমেছে আমার, কাল হতে হতেই আরও কমে যাবে। কাল করে নেব ওকে। তুমি রাগ করেছ আমার উপর? সিরাত দীর্ঘশ্বাস ফেলল। মেঘাকে সৌর চোখে আগাগোড়া পরখ করলো। গুছিয়ে রাখা কাপড়গুলো এক পাশে রাখলো। বলল, আমি কে তোর ওপর রাগ করার? সরি আপু, আই নো তুমি রাগ করে আছো। আচ্ছা রাগ ঝেড়ে ফেলো এখন। বলো তো বাবুর নাম কী রেখেছ? টুকটুকি বলল, কাল ভুলে গেছি। রামিসা, সুন্দর নাম, কিন্তু তোমার বা জিজুর কারোর সাথে তো মেলেনি। রৌদ্রের সাথে মিলেছে, ওর নিজের নামের সাথে মিলিয়ে বাবুর নাম রেখেছে। কথাটা বলে সিরাত চোখের তীক্ষ্ণতা বাড়ালো। দেখার চেষ্টা করলো মেঘার প্রতিক্রিয়া। মেঘা নির্বিকার, প্রতিক্রিয়াহীন। ও কথা শুনে আর কিছু বলল না। বাচ্চাদিকে একটু ঝুঁকে অনুমতি নেওয়ার স্বরে বলল, বাবুকে একটা চুমু খাই আপু? খা, পারমিশন নিচ্ছিস কেন? মেঘা টুপ করে চুমু খেলো রামিসার কপালে। অতঃপর উঠে দাঁড়ালো। বেরোতে বেরোতে বলল, আমি নিজে যাচ্ছি, খিদে পেয়েছে ভীষণ। সিরাত বাধা দিল না। বেরিয়ে গেল মেঘা। রাতে খাবার টেবিলে বসেছে কাবির পরিবারের সব সদস্য। রুবিনা কাবির আর শাহিনা কাবির খাবার বেড়ে দিতে ব্যস্ত। সাফা খাওয়ার মাঝে বকবক করার জন্য ঝাড়ি খেয়েছে শাহিনা কাবিরের থেকে। অমনি চুপসে গেছে মেয়েটা। ও কালো করে খাচ্ছে। রুদ্র নেই, সে বেরিয়েছে আবার। বাড়ি ফিরেও বাড়িতে আবদ্ধ হয়নি এখনও। হয়েছিলই বা কবে? রুবিনা কাবির বারবার সদর দরজার দিকে তাকাচ্ছেন। কখন তার ছেলে কড়া নাড়বে দরজায়। এত বছর পর বাড়ি ফিরেও আগের স্বভাব বদলালো না। ফের কোথায় গেছে কে জানে। তোফেল কাবির খেতে খেতে মুখ খুললেন, মেঘা মামুনি, জ্বর কমেছে? শরীর কেমন এখন? খেতে খেতে উত্তর করল মেঘা, কমেছে বাবা, এখনও পুরোপুরি সুস্থ। সুস্থ হয়েছিস? এখন আর ফাঁকিবাজি চলবে না। কাল থেকে 2টোতে ক্লাসে না গেলে পানিশমেন্ট পাবি বলে রাখলাম। আদ্র একটু থামলো। সাফাকে দেখে বলল আবার, আর এই ফাঁকিবাজ, এ তো সুযোগ পেয়েছে কি না পায়নি। মেঘের বাহানায় ও নিজেও ক্লাসে যাচ্ছে না, পড়াশোনায় তো ডাব্বা মারে।
সাফা খাওয়া থামিয়ে বুক ভ্যাংচালো। মোটে না, আমি মোটেও ডাব্বা মারি না। ডাব্বা মারে না, ফেলটুস কোথাকার। শুভ্র খোঁচালো ওকে। অমনি তেতে উঠল সাফা। ভাইয়া, ভালো হবে না বলে রাখলাম। আমাকে ফেলটুস বলছো কেন তুমি? কবে ফেল করেছি আমি? নার্সারিতে পড়াকালীন ফেল করেছিলি, মনে নেই? আমার তো মনে আছে দিব্যি। আম্মুকে জিজ্ঞেস করে দেখ। আম্মু বলো তো, টুকটুকি নার্সারিতে থাকাকালীন ফেল করেছিল কি না? অমনি খেপে গেল সাফা। খবরদার আমাকে টুকটুকি বলবে না। আমার নাম সাফা। নাম ধরে বলতে পারো না? আমার বাপ মা সুন্দর একটা নাম রেখেছে আমার। বলতে পারি না বললেই টুকটুকি বলি। টুকটুকি টুকটুকি টুকটুকি। বোনকে খেপাচ্ছে শুভ্র। সাফা গাল ফুলিয়ে বলল, আম্মু, তোমার ছেলেকে ভালো হতে বলো। উফ, খাওয়ার মাঝে কি শুরু করলি আবার? তোরা এই রোজ রোজ ঝগড়া করে একটু ক্লান্ত হোস না? আর তুই ভাইয়া, তোকে আদর করে টুকটুকি বলে। কতবার বলবো? নাক টেনে খাওয়ায় মনোযোগ দিল সাফা। তোফেল কাবির আর তৌসিফ কাবির ছেলে মেয়েদের খুনসুটি দেখে নীরবে হাসলেন। রুবিনা কাবির আর চুপ থাকতে পারলেন না, উদ্বিগ্ন হয়ে পড়লেন। আদ্র, ভাইকে একটা কল করে দেখ না, কোথায় আছে ও? এখনো ফিরছে না কেন? 10টা বাজতে চললো। এতদিন পর কোথায় গেছে? একটু খোঁজ নিয়ে দেখ না। তার কথা শেষ হতেই মেঘা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদ্র তরিতে তাকালো ওর দিকে। মায়ের কথা উপেক্ষা করে মেঘাকে বলল, খাবি না আর? খাওয়া শেষ ভাইয়া, আর খেতে ইচ্ছে করছে না। বলে হাত ধুয়ে নিল বেসিনে। রুবিনা কাবির উপর বিরক্তি প্রকাশ করলেন। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে। বেশ কদিন ধরে ভার্সিটি যাওয়া হয়নি, কাল যেতে হবে। এই কদিনে সব পড়া জমে আছে, অনেক লেকচার মিস গেছে। আদ্র দুটোকে ডেকেছে নিজের ঘরে। গত দিনগুলোর লেকচার নিয়ে টুকটাক বুঝিয়েছে ওদের। ভার্সিটির প্রথম বর্ষের শেষ সময়, এই সময়টাতে ক্লাস মিস গেছে। আদ্র ওদের ডিপার্টমেন্টের ইংলিশ লেকচারার, নিজের ক্লাসটুকু নিয়ে যথাসম্ভব তৎপর সে। রাত 11টা গড়িয়ে 12টার কোঠায়। ঘুমে টলছে সাফা, হাই তুলছে বারবার। আদ্র দুটোকে দেখলো, অতঃপর ছাড় দিল ওদের। ছাড় পাওয়া মাত্রই বইটই সব রেখে নিজের ঘরে ছুটল সাফা। মেঘা আর আদ্র হেসে ফেলল। খাটে বসে ফোন ঘাটছে আদ্র। মেঘা ও টেবিলটা গুছিয়ে নিজেদের বইপত্র হাতে তুললে বলল, গুড নাইট ভাইয়া। গুড নাইট, জাগিয়ে ঘুমা এখন। আমিও ঘুমাবো। গত 2 দিন আমাকে শান্তিতে ঘুমাতে দিসনি। সরি ভাইয়া, অ্যান্ড থ্যাংক ইউ আমার এত টেক কেয়ার করার জন্য। এখন যাই। আদ্রের ঘর থেকে বেরিয়ে দরজা চাপিয়ে দিল মেঘা। আদ্রের ঘরের পাশেই ওর আর টুকটুকির ঘর। ওটা এতক্ষণে ঘরে গিয়ে চিটপাটাং হয়েছে হয়তো, ভেবে ফিক করে হাসলো মেঘা। এক হাতে দরজা ঠেলে ঘরে ঢুকলো। এদিকে সিঁড়ির ওপর ঠিক করিডরের পাশে সরু ধারালো দৃষ্টিতে মেঘার কার্যকলাপ পরখ করল রুদ্র। আদ্রের ঘর হতে বের হওয়া থেকে শুরু করে পাশের ঘরে ঢোকা পর্যন্ত সব। সকাল সকাল উঠে পড়েছে মেঘা। তড়িঘড়ি করে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে নেমেছে সাফাকে টেনে টুনে। 8টা বাজতে চলল। 9টায় ফার্স্ট ক্লাস আছে। আদ্র রেডি হয়ে ব্রেকফাস্টের টেবিলে এতক্ষণ অপেক্ষা করছিল ওদের জন্য। ওরা নামতেই খেতে বসে পড়ল 3জনে। খানিক বাদ ফর্মাল ড্রেস আপে শুভ্র যোগ দিল ওদের সাথে। অফিসে বেরোবে শুভ্র। তাড়াহুড়ো করে খাচ্ছে মেঘা আর সাফা। রুবিনা কাবির এতক্ষণে ছেলে মেয়েদের পাতে একটা করে সেদ্ধ ডিম তুলে দিলেন। মেঘা সেদ্ধ ডিম পছন্দ করে না, ওর জন্য রোজ রোজ আলাদা করে অমলেট করতে হয়। রুবিনা কাবির অমলেটটা তুলে দিলেন মেঘার পাতে। সাহসা করে বলল, থ্যাংক ইউ মামনি। রুবিনা কাবির নিরুদ্বেগ। এবারের মধ্যে তিনি একজন এবং একমাত্র কেউ যে মেঘার সাথে কথা বলে না 2 অক্ষরেও। 5 বছর আগে রৌদ্রের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আপাত দৃষ্টিতে অযৌক্তিকভাবে তিনি দায়ী করেন মেঘাকে, অথচ মেঘার কোনো হাত নেই এসবে। মেঘা এই 5 বছরে এবারে সবার চোখের মণিতে পরিণত হয়েছে। সবার আদরে মেঘা। মিশুক মেয়েটা বাড়ির মেয়ের মতো মিশে গেছে সবার সাথে। এমনকি বাড়ির মেয়ের পরিচয় রয়েছে 5টা বছর ধরে। চটপট খেয়ে নিল ওরা, একসাথে বেরোবে। একই লেট হয়ে গেছে আদ্রের ভাষ্যমতে। খেয়ে নিয়ে তড়িঘড়ি করে উঠল ওরা। আদ্র খাওয়া শেষ করে ইতিমধ্যে পা বাড়িয়েছে বাইরের দিকে। কয়েক কদম এগিয়ে কণ্ঠ চড়িয়ে বলল ও, দুটোতে তাড়াতাড়ি আসবি? গাড়িতে 1 সেকেন্ড অপেক্ষা করতে পারবো না। দেরি করলে দুটোকে রেখে চলে যাব আমি। সোফার উপর থেকে ব্যাগ হাতে নিতে নিতে চেঁচালো মেঘা, মনি মামুনি আমরা গেলাম। বলে টুকটুকির হাত টেনে ধরে দিল এক ছুট। পেছন থেকে সাবধান করলেন শাহিনা কাবির, আরে ধীরে যাবি তো, ছুটছিস কেন ওভাবে? পড়ে গেলে কি হবে? সদর পেরিয়ে একইভাবে চিৎকারে উঠল মেঘা, দেরি হলে তোমাদের ছেলে আমাদের রেখে চলে যাবে।
হুড়মুড়িয়ে বেরিয়ে গেল ওরা দুটোতে। দুদিকে মাথা নাড়িয়ে শ্বাস ফেললেন শাহিনা কাবির। অতঃপর কিচেনে ঢুকলেন তিনি। বাড়ির অন্যদের ব্রেকফাস্ট হয়নি, সবাই খেতে বসবেন এখন। করিডোরের উপরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখা রৌদ্র প্রখর নেত্রে তাকিয়ে আছে নিচের দিকে। মেঘা ড্রয়িং রুম ছাড়াতেই চোয়াল খিচে হাত মুঠো করলো ও চেপে ধরলো রেলিংয়ের রোলার। পিছন থেকে সিরাতের কণ্ঠের ডাক ভেসে আসলে মাঝেই। ডাকে ধ্যান কাটলো রৌদ্রের। রৌদ্র। রৌদ্র নিজেকে সামলে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো, শিথিল করলো চোয়াল। সিরাত ঠোঁট চওড়া করে বলল, এখানে কি করছিস? নিচে চল, ব্রেকফাস্ট করবি না? দাঁত ঘিসল রৌদ্র। তর্জনী দিয়ে নিচে ইশারা করে চিবিয়ে বলল, ওই মেয়েটা, ওই ইভারা? কোন মেয়েটা? নিচে তাকালো সিরাত। এতক্ষণে রৌদ্রের পেছনে দাঁড়িয়ে সে নিজেও দেখেছে মেঘাকে, তবু অবুঝের ভান ধরল। রৌদ্রের ক্ষিপ্ত প্রতিবিম্ব দেখে বলল স্বাভাবিকভাবে, মেঘার কথা বলছিস? ও তো ভার্সিটিতে বেরোলো। টুকটুকি আর ও একসাথে আদ্রে ভার্সিটিতে পড়ে, এক ডিপার্টমেন্টে। দেখলি তো একসাথে বেরোলো ওরা। ও এখানে কি করছে? রৌদ্রের কণ্ঠে ধমকের সুর। সিরাত বলল, ও তো আমাদের সাথেই থাকে, গত 5 বছর ধরে আমাদের বাড়িতেই থাকে মেঘা। ওকে তো রেখে গেছিলে আমাদের কাছে, চিনতে নিশ্চয়ই পেরেছিস ওকে। যে মেয়েটা নেশার ঘরে জেদ দেখিয়ে বিয়ে করেছিলি, মেয়েরে অজ্ঞান করে রেখে গেছিলি, সেই মেয়েটাই ও, তোর জেদের ভিকটিম, তোর বিয়ে করা বউ। ওহ শাট আপ আপু, কিপ ইউর মাউথ শ্যাট। ইরেটিং কথাবার্তা বলবে না একদম। রৌদ্র। সিরাত চোখ রাঙানি দিল। সংযত হলো রৌদ্র। ঘাড় ডলল। সিরাত চড়া গলায় বলল, এডিটিং কাজকর্ম করেছিস, এখন শুনতে কানে বাজে লাগছে? হিস হিসি উঠল রৌদ্র। সহ্য ক্ষমতা খুব কম তার। সিরাতকে টপকে ধূপধাপ পা ফেলে ঘরে ঢুকলো ও। দুপুরের পর ভার্সিটি থেকে ফিরে লম্বা শাওয়ার নিয়েছে আদ্র। পরনের ড্রেস আপ আরও কিছু জমিয়ে রাখা ড্রেস ওয়াশ করেছে নিচে। সে এমনই, নিজের কাজ নিজে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। রৌদ্র যতটা অগোছালো, আদ্র ঠিক ততটাই গোছালো। সব ইঞ্চিতে ইঞ্চিতে পরিপাটি হওয়া চাই ওর। ও নিজেই পরিপাটি করে রাখে। রুবিনা কাবির এদিক থেকে মুক্ত। বড় ছেলের দিকে তার অতটা নজরদারি চালাতে হয় না, ধ্যান দিতে হয় না। বড় ছেলে নিজেই ম্যাচিউর। আদ্র শাওয়ার নিয়ে ছাদে উঠেছে। হাতের ফোনটা কানে চেপে ধরে সিরিয়াস ভঙ্গিতে কথা বলতে বলতে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো ও। মুখের ভঙ্গিমা গুরুত্বতর। কথা বলতে বলতে ফোনের ওপাশে অনেককে ধমকালো আদ্র। তত্তরে মেজাজ দেখিয়ে রাগ ছেড়ে ফোন কাটলো। রেলিংয়ের উপর ফোন রেখে হাতের ভেজা কাপড়গুলো ছাদের রশিতে মেলে দিল। ফর্সা উদম শরীরে বিন্দু বিন্দু জলকণাগুলো মুক্তোর দানার মতো চিকচিক করছে সূর্যলোকের সোনালি আলোয়। কাপড় মেলে দিয়ে গলায় ঝোলানো টাওয়াল টেনে শরীর মুছল আদ্র। অমনি ছাদে আগমন এবারে ছোট ছেলের। সিগারেট ফুঁকতে ফুঁকতে হেলে দুলে ছাদে উঠল রৌদ্র। এ বাড়িতে সিগারেট খেয়েও শান্তি নেই। একটার আবার সিগারেটের ধোঁয়ায় অ্যালার্জি আছে, একটু ধোঁয়া পেলে চোখ মুখ উল্টে ফেলে। রৌদ্রের সব জানা, পরোয়া করতে না চাইলেও পরোয়া এসে যায় আপনা আপনি। সাফার চিন্তা করে যতবার সিগারেট খেতে হয় ততবার ছাদে উঠতে হয় রৌদ্রকে। সেদিক থেকে দেখতে গেলে মিনিট 5 পর ছাদে উঠতে হয় ওকে। 5 মিনিট অন্তর অন্তর সিগারেটের পাচাকে ঠোঁটে চেপে ধরতে না পারলে ঠোঁট চুলকায় ওর। সিগারেটের গন্ধে ভ্রু কুঁচকে তাকালো আদ্র। রৌদ্র একপাশে দাঁড়িয়েছে আদ্রকে দেখেও না দেখার ভান করে। আদ্র দীর্ঘশ্বাস ফেলল। দুই ভাইয়ের মধ্যে নীরব দ্বন্দ্ব আছে, তবে সেটা শুধু রৌদ্রের দিক থেকে। রৌদ্রের বখাটে বেপরোয়াপনার জন্য এই যাবৎ অনেক কথা, অনেক তিরস্কার, অনেক খোঁটা শুনতে হয়েছে। তোফায়েল কাবির সর্বদা বড় ছেলের সাথে ছোট ছেলের তুলনা করে তিরস্কার করতেন ছোট ছেলেকে। যদিও আদ্রের ভালো দিকটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে রৌদ্রকে সঠিক পথে আনার সামান্য চেষ্টা করতেন এই থেকে। কিন্তু রৌদ্র উল্টো বুঝত, ভাবত আদ্রকে সবাই বেশি ভালোবাসে। এই থেকে আদ্র অপছন্দ রৌদ্রের নিকট। দুটো কথাও হয় না দুই ভাইয়ের। গত 5 বছর আদ্র অনেক চেষ্টা করেছে রৌদ্রের সাথে যোগাযোগ করার, কিন্তু লাভ হয়নি। আদ্র গামুছে কথা বলার বাহানা খুঁজে ভাইয়ের উদ্দেশ্যে নরম কণ্ঠে বলল, তুই কিন্তু অনেক বদলে গেছিস রুডি। সিগারেটের ধোঁয়ায় টুকটুকির অ্যালার্জি আছে, তাই এখানে আসলি, তাই তো? রৌদ্র পাত্তা দিল না। একটা সিগারেট নিভিয়ে ছুঁড়ে ফেললো নিচের দিকে। অতঃপর আরেকটা ধরালো। আদ্র খানিকক্ষণ চেয়ে রইল, আবার বলল, টুকটুকি এখনো ভার্সিটি থেকে ফেরেনি, নিচে গিয়ে যত খুশি সিগারেট ফুঁকতে পারিস, এখানে রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে হবে না, বলে প্রস্থান করে ছাদ থেকে নামলো আদ্র। এখানে থেকে আর বেশি কথা বলে লাভ নেই। রৌদ্র তাচ্ছিল্যে হাসে আদ্র চলে যেতেই। মিনিট
কয়েকবার ছাদের কোথাও থেকে ফোনের রিংটোন ভেসে আসলো রৌদ্রের কানে। এদিক ওদিক তাকিয়ে রেলিংয়ের উপরে একটা ফোন দেখতে পেল রুদ্র। এটা যে আদ্রের তা বুঝতে বাকি রইল না। ফোন বাজতে বাজতে কেটে গেল, আর ফিরেও চাইল না রুদ্র। বেশ কবার একইভাবে ফোন বেজে কেটে গেল রিংটোন। ষষ্ঠবার ফোনের রিংটোন কানে আসতে চরম বিরক্তিতে মুখ ঘিঁচল রুদ্র। এটা শব্দ কান ঝালাপালা করে দিচ্ছে একদম। ও এক্ষুনি ছুঁড়ে মারবে এটাকে। দম্ভ ভরে পা চালিয়ে ফোনটা হাতে নিল রৌদ্র। সবে গিয়ে ছুঁড়ে মারার আগে আকস্মিক দৃষ্টি পড়ল ফোনের স্ক্রিনে। সেভ করা একটা নাম জলজল করছে, মেঘবুড়ি। রৌদ্র স্থগিত হলো। ভাঁজ পড়ে কপাল কুঁচকে আসলো তীক্ষ্ণভাবে। এবার চোখের সামনে বাজতে বাজতে কেটে গেল ফোনটা। বিলীন হলো স্ক্রিনে ভেসে আসা নামটা। তাকিয়ে থাকার মাঝে পরের সেকেন্ডে আবার বেজে উঠল। একই নাম ভেসে উঠল দৃষ্টির সম্মুখে। না চাইতে ফোনটা রিসিভ করে কানে ঠেকালো রৌদ্র। অমনি ফোনের ওপাশ থেকে এক রমণীর বিরক্তি সূচক তপ্ত ঝাড়ি ভেসে আসলো এক নাগাড়ে। উফ, কখন থেকে ফোন করছি তোমায়, ধরেছিলে না কেন? কোন মহাকাজে বিজি আছো বলো তো? আমাদের একা রেখে চলে গেছো কেন আজ? সে ক্লাস কখন শেষ হয়েছে? ক্যাম্পাসে বসে আছি। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো প্লিজ, খিদে পেয়েছে ভীষণ। বাইরের খাবার খেলেও বকবে আবার। বলে চুপ করলো। গোটানো কপাল আরও বেশি গুটিয়ে আসলো রৌদ্রের। দপ করে কপালের পাশের রগ ফুলে উঠল। প্রখর তপ্পনের সাথে সাথে তামাটে হয়ে আসলো উজ্জ্বল শ্যামলা মুখশ্রী। হাতের ফোনটা কান থেকে নামিয়ে কেটে দিল রৌদ্র। মুঠোতে পিষে ফেলল সেটা। অতঃপর দৃঢ় পদক্ষেপে ফোনটাকে হাতে নিয়ে ছাদ ত্যাগ করল। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে আছে বাড়ির গিন্নিরা। পুরুষদের অফিস থেকে ফেরার সময় ঘনিয়ে আসছে। মুড়ি মাখিয়ে নিয়ে বসেছে দুজন। রুবিনা কাবির আর শাহিনা কাবির মুড়ি চিবুচ্ছে। দৃষ্টি তাদের টিভির পর্দায়। সন্ধ্যার সময়টুকু স্বস্তি নিয়ে টিভির সম্মুখে বসেন দুই ভদ্রমহিলা। সিরাতও যোগ দিয়েছে মা আর মনির সাথে। ওরও অভ্যাস হয়ে গেছে। মেঘা আর টুকটুকি ফোন খাচ্ছে। সোফায় পা তুলে বসে আছে মেঘা, আর টুকটুকি ওর কোলে মাথা রেখে শুয়ে ফোন টিপছে। আদ্র নিচে নামলো। মেঘার পাশে সোফায় বসতে বসতে বলল চিন্তিত মুখে, আম্মু, আমার ফোনটা দেখেছ? সে দুপুর থেকে খুঁজে পাচ্ছি না, বন্ধ দেখাচ্ছে ফোন। রুবিনা কাবির আটকে চাইলেন। সবে সপ্তাহ গড়ালো নতুন ফোন কেনার, আর এখন নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় রেখেছিলি ফোন? এক্স্যাক্ট মনে পড়ছে না। ভার্সিটিতে ফেলে আসিসনি তো কোথাও? ঘরে দেখেছিস ভালো করে? হয়তো কোথাও পড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। ভার্সিটিতে ফেলে আসবো কেন? রুমেই তো রেখেছিলাম লাস্টবার, মনে পড়ছে না আর। টুকটুকি কথার মাঝে ফোড়ন কাটলো। দেখেছো ভাইয়া, তুমি প্রফেসর হয়ে লাভটা কী হলো? নিজের একটা ইম্পর্টেন্ট ডিভাইস কোথায় রেখেছো সেটাই মনে করতে পারো না, আর আমরা অত শত ইংরেজি পড়া মানে রাখবো কী করে? তুমি আমাদের দিকটা বোঝো না। ক্লাসে বেকার বেকার ধমকাও সকলকে। চুপ করবি? আমি আছি টেনশনে। ফোনে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল জানিস? কোথায় যে রাখলাম ফোনটা? মেঘা হাত থেকে ফোন নামিয়ে বলল, দুপুরে যখন ফোন করলাম তখন তো রিসিভ করেছিলে, কিন্তু কথা বলোনি, কেটে দিয়েছিলে। ভাবলাম ড্রাইভ করছো তাই। তারপর হারিয়েছে হয় ফোন। কোথায় রেখেছো মনে নেই? দুপুরে ফোন কেটেছিলে কখন? আমাদের ভার্সিটি থেকে নিয়ে আসার আগে। কেন, এটাও ভুলে গেছো? টুকটুকি আবার কথার মাঝে ফোন কাটলো নিজের ফোনে চোখ ডুবিয়ে। দেখো মামনি, তোমার ছেলে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে, ভুলে যাওয়ার রোগ ধরেছে। তাড়াতাড়ি বিয়ে দাও ছেলের, নয়তো কদিন পর তোমার এই ভুলোমনা ছেলেকে কেউ বিয়ে করতে চাইবে না। মেয়েরা ভয় পাবে বিয়ে করতে, যদি তোমার ছেলে বিয়ের পর বউকে ভুলে যায় তখন। বুঝেছো? গরিবের কথা বাসি হলো ফলে। আমি বলছি মেনে নাও, তাড়াতাড়ি বিয়ে দাও ছেলের। টিভি দেখতে দেখতে খানিক হাসলেন রুবিনা কাবির। আদ্র খেপে গেল। উঠে দাঁড়িয়ে তেড়ে যেতে নিল টুকটুকির দিকে। দাঁত খিচে উচ্চারণ করল, টুকটুকির বাচ্চা। সাফা চমকায়। মুহূর্তেই ঝটকা মেরে উঠে দাঁড়ায় মেঘার কোল থেকে। সোফা থেকে লাফ দিয়ে নেমে দৌড় লাগায় সিঁড়ির দিকে। একইভাবে আদ্রকে নকল করে উচ্চারণ করে, আদ্র ভাইয়ার বাচ্চা। মধ্যরাত্রি। রাত প্রায় 3টে পেরিয়ে 4টার কাঁটা ছুঁচি করছে। মেঘার ঘুম ভেঙে গেছে। এমনটা হয় প্রায়শই, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। কখনো কখনো দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে ওঠে মেঘা, আর ঘুম আসতে চায় না সহজে। সেই মাঝরাত্রি থেকে পায়চারি করে এটা ওটা করে রাত কাবার করে মেঘা। আজও ওর ঘুম ভেঙেছে আচমকা। অনেক চেষ্টার পরও আর ঘুম আসলো না। শুয়ে এপাশ ওপাশ করলো কিছুক্ষণ, ঘুম আসলো না বিধায় বিছানা ছাড়লো মেঘা। পাশে সাফা ঘুমিয়ে বিভোরে। এই মুহূর্তে বোম ব্লাস্ট হলেও এই মেয়ে ঘুম থেকে জাগবে না। মেঘা নিঃশব্দে ঘর ছাড়লো, চুল খোলা রেখে ঘুমিয়েছিল।
বাধার ফুসরত মেলেনি। ঘর ছাড়ার আগে হাতে একটা চুলের কাঁটা নিয়ে বেরিয়েছে মেঘা। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাঁটু চালানো লম্বা চুলগুলো দুহাতে পেঁচিয়ে একটা ঢিলে ঢালা খোপা বাঁধল। খোপাটাকে আটকালো কাঁটা দিয়ে। পরনে একটা ঢিলে ঢালা লেডিস টি শার্ট আর ট্রাউজার। মেঘা সোজা কিচেনে ঢুকলো। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি বানালো চিনি ছাড়া। অতঃপর কিচেন থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমের লাইট নিভিয়ে আধো অন্ধকারে উঠল সিঁড়ি বেয়ে। করিডোর পেরিয়ে কফির মগে চুমুক দিতে দিতে এগোতে লাগলো নিজের ঘরের দিকে। লম্বাটে পুরো করিডোর মিলে একটা আলো জ্বলছে। মেঘা এগোতে এগোতে দ্বিতীয় চুমুক বসালো কফির মগে। মগ থেকে ঠোঁট সরানোর আগেই হুট করে হ্যাঁচকা টানে ভিমড়ি খেল মেঘা। কফির মগটা রাতের নিস্তব্ধতার বিকট শব্দ তুলে ঠাস করে করিডোরের মেঝেতে পড়ল। 4 টুকরো হলো ভারী কাচের মগটা। ভরকে গিয়ে ভয়াতুর কণ্ঠে চেঁচানোর আগে ওর নরম ওষ্ঠজোড়া শক্তপোক্ত একটা হাতের তালুতে পিষ্ট হলো। কেউ শক্ত করে চেপে ধরল মেঘার মুখ। ওকে টেনে আছড়ে ফেললো দেয়ালে। আকস্মাৎ কাণ্ডে চোখ মুখ খিচে ফেলল মেঘা। শ্বাস প্রশ্বাস ছুটতে লাগলো বেগতিক। বাড়ল বক্ষর স্পন্দন। মুখের উপর গরম নিঃশ্বাসের সাথে সাথে অদ্ভুত বিদঘুটে গন্ধ আছড়ে পড়তে তড়াক করে চোখ খুলল মেয়েটা। মুখ সম্মুখে অযোচিত অনাকাঙ্ক্ষিত একজনকে ঝুঁকে থাকতে দেখে দৃষ্টি বৃহৎ হলো ওর। এক নিমিষে চোখ মুখ টাটিয়ে হাত উদ্যত করল মেঘা। সর্বশক্তি দিয়ে দুহাতে ঝটকা মেরে ঠেলতে চাইল রৌদ্রকে। সম্পূর্ণভাবে দূরে সরাতে না পারলেও খানিক সরানো গেল। নিজের মুখ থেকে রৌদ্রের হাত নামিয়ে শ্বাস টানল মেঘা। ঠোঁটের উপর রৌদ্রের হাত স্পর্শিত হয়েছে। ঠোঁট ডোলে তীব্র ঘৃণা দেখিয়ে ক্ষুব্ধ হয়ে বলে উঠল, হোয়াট রাবিশ, আর ইউ ম্যাড? শাট আপ, গলা নিচে। এখানে কি করছিস তুই? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং ইন মাই হাউস? হোয়াট? খিঁচুনি দেওয়া কণ্ঠে অতি ক্ষীণ স্বর বেরোলো রৌদ্রের জবান চিরে। মেঘা মুখ বিকৃত করলো। মদের গন্ধে গা গুলিয়ে উঠল ওর। রৌদ্র এখনো ঝুঁকে ওর ওপর। করিডোরের জ্বলন্ত একটা বাল্বের আলোয় রোদের মুখশ্রী দেখেও না দেখা যথেষ্ট কসরত করল মেঘা। চোখ ফিরিয়ে সজোরে ধাক্কা মারল রৌদ্রকে। প্রথম ধাক্কায় কাজ না হলেও এবার কাজ হলো। টলতে থাকা পায়ে পিছিয়ে গেল রৌদ্র। মেঘা কিরমিরিয়ে উঠল, আপনার সাহস কী করে হলো আমাকে ছোঁয়ার? স্টুপিড, তোর সাহস কী করে হলো আমাকে দূরে সরানোর? আজব, তুই তোকারি করছেন কেন আমার সাথে? হু দ্য হেল আর ইউ? আমাকে জানিস না আমি কে? ফটাফট আমার প্রশ্ন উত্তর দে। তোর সাথে ফাও কথা বলার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। কি করছিস সে বাড়িতে? কেন আছিস সেখানে? কে তুই? মেঘা হাসলো। দেয়ালের কাছ থেকে সরে আসতে আসতে বলল দায়সারা ভঙ্গিতে, আমি আমি তো মেঘা। আর এ বাড়িতে কী করছি? খাচ্ছি, যাচ্ছি, পড়ছি, ঘুমাচ্ছি। কেন কেন আছি এ বাড়িতে? কারণ আমার কোনো বাড়ি নেই তাই। বাবা আর বাবাই এ বাড়িতে রেখেছে আমায়। হয়েছে? আর এনি কোয়েশ্চেন্স? মেঘার ভনিতা বিহীন গা ছাড়া দাপুটে জবাব। হাবভাবে কোনো কিছু রেশমাত্র নেই। যেন খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক প্রশ্নের উত্তর দিল সে। রোদ্রের সামনে নির্লিপ্ত ভঙ্গিমা, অথচ হিতে বিপরীত হওয়ার পরিস্থিতি এখন। মেঘাকে স্বাভাবিক দেখে কপাল সূক্ষ্ম ভাঁজ পড়ল রৌদ্রের। ছুরির ন্যায় ধারালো দৃষ্টিতে খুঁটিয়ে লক্ষ্য করল মেঘা। এই দৃষ্টিতে কেটে টুকরো হওয়ার কথা মেঘার, কিন্তু না, মেঘা নর্মাল। রৌদ্র পরোক্ষ লোকে 5 বছর আগে যে ছিপছিপে গরনের ভীতু একটা মেয়েকে দেখেছিল, সেই মেয়েটা এখন একবিংশির দ্বারে পৌঁছাতে চলল। সেই ছিপছিপে গরন নেই আর। চেহারার আদল রৌদ্রের মনে থাকার কথা নয়। 5 বছর আগে নেশার ঘোরে নিভু চোখে একটা টকটকে ষোড়শী কন্যাকে দেখেছিল। নেশা কাটতে কাটতে মুখের অবয়ব বিলীন হয়েছে স্মৃতি থেকে। পরদিন যেতে না যেতেই মেঘার সম্পূর্ণ মুখশ্রী ভুলে গিয়েছিল রৌদ্র। কিছুই মনে পড়েনি, মনে করার চেষ্টাও করেনি কখনো। একটা উটকো ভুল করে বসেছিল সে। নেশা কাটতে মাথায় এসেছে নিজের করা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড। এটা মাথায় আসতে আরও বেশি বিভ্রান্ত হয়েছে সে। রৌদ্র তো আর দেশে থাকেনি, দ্বিতীয়বার বাড়ি মুখও হয়নি। বিদেশে গিয়েও দেশের কোনো কিছুতে পিছুটা নাসেনি। সে যে একটা কাণ্ড ঘটিয়ে দেশ ছেড়েছে, দুদিনের মাথায় বেমালুম ভুলে গেছে তা। কোনো একটা মেয়েকে নিজের সাথে জোরপূর্বক জড়িয়ে ছুঁড়ে ফেলে রেখে গেছে, তা আর মনে পড়েনি কখনো। আবার হয়তো মনে পড়লেও পরোয়া করেনি। কিন্তু সেদিন যখন ছাদে নিত্যরত্ব তালে মেঘাকে দেখল, তখন বিগড়ে গেছে স্মৃতিরা। পুনরায় ফুঁসে উঠছে মস্তিষ্ক। মেয়েটাকে প্রথম চিনতে না চিনলেও দ্বিতীয় পলকে চিনতে অসুবিধা হয়নি মোটেই।
যে মেয়ের মুখশ্রী গত 5টা বছর চোখের কোণে উকি দেয়নি, সেই মেয়েকে এক ঝলকে চিনে ফেলেছে রুদ্র। সেই মুহূর্তটায় থমকে গেছিল ওর অবাধ্যগামী হৃদয়। মুহূর্তে সব উলটপালট হয়ে গেছিল। এই মেয়ে এখন এখানে কি করে? কে এই মেয়ে? নামটা তখন মনে আসলেও মুখে আসেনি ওর। জবানে কোথাও একটা আটকে গেছিল। পরে যখন মনে ও মুখে উভয়ে আসলো তখন হিসেব মেলাতে পারেনি। বাড়ির কারোর সাথে ঠিকঠাক যোগাযোগ করেনি গত দিনগুলোতে। যেতটুকু কন্টাক্ট ছিল সেতটুকুতে এসব জানার বিন্দুমাত্র ইন্টারেস্ট দেখায়নি। এই 5 বছরে কি হয়েছে না হয়েছে জানেনি, খবর রাখেনি। এই বাড়িতে এই মেয়েটা থাকার কারণটা কি? রুদ্র ফের টেনে ধরল মেঘাকে। ডান হাতের সাহায্যে মেঘার এক হাত পেছনের দিকে মুচড়ে ধরল ওকে রুখতে। অতঃপর নিজের বাম হাত দিয়ে চেপে ধরল মেয়েটার ঢিলেঢালা খোঁপাটা। 2 হাতের শক্তি খাটিয়ে একেবারে নিরেটে এনে দাঁড় করালো মেয়েটাকে। মাথা নামিয়ে মেঘার মুখের উপর ঝুঁকে পড়ল। ছটফটিয়ে উঠল মেঘা। রুদ্র ফের হিসিয়ে উঠল নেশাতুর কণ্ঠে। এই, কি চাই তোর এখানে? কেন পড়ে আছিস সে বাড়িতে? কোন অধিকারে এখনো পড়ে আছিস সেখানে? আমার অধিকারে? লিসেন, যদি আমার অধিকারের থেকে এ বাড়িতে পড়ে থাকিস তাহলে তোর থাকাটা জাস্ট ইন ভেইন। আমার আশায় পড়ে আছিস তো কেন এখানে? স্টুপিড কাল। মেঘা ফুঁসে ওঠে। রুদ্র শক্ত করে পেঁচিয়ে মুচড়ে ধরেছে ওর হাত। মেঘা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়। রুদ্রকে ঠেলতে গেলে পিছিয়ে যায় রুদ্র। তবে ওর বাম হাতের মুঠোয় থাকা মেঘার খোঁপার কাঁটাটা মাটিতে খসে পড়ে হাত ছড়ানোর সাথে সাথে নিমেষে মেজে ছোঁয়া অজস্র কেশরাশি ঝাঁপিয়ে পড়ে পিঠে। সিল্কি কুন্তল ঢেউ খেলে ছড়িয়ে যায় উরুসন্ধি। অধ্যত্ত সহিত উপেক্ষিত হওয়া মাত্রই ক্ষিপ্ত হতে চাইল রুদ্র, তবে হলো না। খোলা চুলে এই এলোকেশিকে দেখে বাকরুদ্ধ হৃদযন্ত্র থমকালো। স্তব্ধ হলো হৃদযন্ত্রের ক্রিয়া। এদিকে নিজেকে ছাড়িয়ে সামান্য সামনে দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো মেঘা। দাঁত পিষে চোখ মুখ শক্ত করে টাটিয়ে তেতে উঠল। মাথার স্ক্রু কি ঢিলে নাকি আপনার? আর নাকি নেশার ঘরে উল্টোপাল্টা বকছেন? আমাকে চেনেন? আমি কে? আমি তো আপনাকে চিনি না। হু আর ইউ? এবারের কেউ আপনি? কে এই বাড়ির? কি হন এ বাড়ির লোকদের? আপনার আশায় আমি এই বাড়িতে থাকবো? হোয়াট আ জোক, হোয়াট এভার। বাড়িতে মেহমান হয়তো আপনি 2 দিনের জন্য এসেছেন, তাই কিছু বললাম না। নয়তো এমন উশৃঙ্খল বিহেভিয়ারের জন্য সপাটে 2টো চর বসিয়ে দিতাম। রাত বেরোতে মদ খেয়ে মাতলামো করতে এসেছেন, যত সব ডিসগাস্টেড সেন্সলেস লোক। কথাটা মুখ থেকে উচ্চারণ করে চরম বিরক্তি দেখিয়ে ঘরের দিকে পা বাড়ালো মেঘা। রৌদ্র আহাম্মক বনে তাকিয়ে রইল। এই মেয়ে কী সব ফটফট করলো? মাথায় ঢুকেও বোধগম্য হলো না রৌদ্রের। আর কিছু বলার সুযোগ ও পেল না, কেবলে তাকিয়ে রইল নিস্পৃহ চোখে। মেঘা ঘরে ঢুকলো এর মধ্যেই। এদিকে ফেলে গেল একজোড়া দৃষ্টি, স্তব্ধ দৃষ্টি। সকালে ব্রেকফাস্টের টেবিলে বসেছে সকলে। তোফায়েল কাবির, তৌসিফ কাবির আর শুভ্র অফিসে বেরোবেন। আহিয়ান বেরিয়ে গেছে অলরেডি। আদ্র, সাফা, মেঘা এরা বেরোবে ভার্সিটিতে। একসাথে খেতে বসেছে সকলে। সিরাত বাচ্চাকে নিয়ে সোফায় বসে আছে। 8টা বাজে সবে। খাওয়া দাওয়া সেরে আদ্র উঠল সবার আগে। সিরাতের থেকে বাচ্চাকে কোলে নিল সাবধানে। বলল, আজকে চেক আপের জন্য হসপিটালে যাওয়ার ডেট আছে আপু। আহিয়ান ভাইয়া ফিরতে লেট হবে। আমি দুপুরে ভার্সিটি থেকে ফিরে নিয়ে যাব, তৈরি থাকবে। সিরাত ছোট্ট করে উত্তর করলো শুধু, আচ্ছা। মেঘা আর সাফা তড়িঘড়ি করে খাওয়া শেষ করলো। বেরিয়েও পড়লো ওরা। রাজধানীর নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পার্কিং লটে গাড়ি থামিয়ে নামলো আদ্র। চোখে সেই শুরু থেকেই কালো সানগ্লাস, পরনে কালো শার্টিন করা। গাড়ির ব্যাক সিট থেকে ব্লেজার হাতে নিয়ে ডোর লক করলো সে। সাফা আর মেঘা ইতিমধ্যে নেমে গেছে। পাশে দাঁড়িয়েছে গুটিসুরি হয়ে। ওরা দুজন আদ্রর সামনে, বাড়িতে এক আর ভার্সিটিতে আরেক। আসল কথা ওরা অভিন্ন, তবে আদ্র ভিন্ন। ভার্সিটিতে আরেক সত্তা তার। ভার্সিটি সবার সামনে আরেক দাম্ভিক সত্তার অধিকারী লেকচারার আদ্রিয়ান কবির আদ্র। সবার কাছে গুরুগম্ভীর প্রফেসর সে। রূপ সৌন্দর্য অতুলনীয়, প্রত্যেকটা মেয়ের অন্তর্নিহিত আবেগ বলা চলে। ওর এই দাম্ভিকতাটাই আরও বেশি চার্মিং সব মেয়ের নিকট। ভার্সিটির সর্বকনিষ্ঠ স্মার্ট প্রফেসর সে। প্রফেসর আদ্রিয়ান কবির আদ্র বলতে অজ্ঞান সকলে। ইংরেজি লেকচারার আদ্র। ভার্সিটিতে পা রাখা মাত্রই সে কাউকে পরোয়া করে না। মেঘা সাফাকে চেনে না এমন ভাব ধরে। এই যে গাড়ি থেকে নামলো, এরপর কেউ কাউকে চেনে না। আবার ছুটির পর গাড়িতে ওঠার পর ফের আগের মতো। আদ্র ভার্সিটিতে নিজের আলাদা ফিগার ফুটিয়ে তোলে, সেটাতেই হেভিটেট সে। গাড়ি থেকে নেমে নিজেদের
পথে হাঁটা শুরু করলো মেঘা আর সাফা। প্রথমে আদ্রের ক্লাস শুরু হবে 15 মিনিটের মধ্যে। আদ্র এদিক থেকে টাইম রেসপন্সিবল, নিজের ক্লাসের টাইম ইঞ্চিতেও মেনটেন করে সে। ঠিক কাটায় কাটায় ক্লাসে উপস্থিত হয়। লেট স্টুডেন্টের ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না আর। সবাই ওর ক্লাসে ক্ষেত্রে অ্যালার্ট। 2 মিনিট দেরি হলে আদ্রিয়ান কবির আদ্রের ক্লাসে প্রবেশ নিষিদ্ধ। যথেষ্ট রিজন ব্যতীত লেট স্টুডেন্টকে নিজের ক্লাসে অ্যালাউ করে না আদ্র। মেঘা আর সাফা সোজাসুজি ক্লাসে ঢুকেছে। পাশাপাশি বসলো ওরা। এদিক ওদিক চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত একটা মুখ খুঁজল, পেল না। মেঘা ভ্রু যুগল জড়ো করে সাফাকে উদ্দেশ্য করে বলল, শিশির আজকেও আসেনি? দেখতে তো পাচ্ছি না, 2 দিন ধরে আসছে না, ফোনেও কথা হচ্ছে না ওর সাথে। কে জানে আবার কি হলো। ওর আপুকে কাল ফোন করেছিলাম, বলল তো আজ আসবে, কিন্তু এখন আসলো না কেন? আদ্র ভাইয়ের ক্লাসের সময় হয়ে গেছে, এখনই ক্লাসে হাজির হবে ভাইয়া। এই মেয়েটা আজকেও ভাইয়ের ক্লাসে লেট করবে, দেখিস। আজও ক্লাস করতে পারবে না ও, ভাইয়া ওকে ঢুকতেই দেবে না ক্লাসে। মেঘার কথা শেষ হতেই এক মেয়েলি মেকি স্বর কানে আসলো, হাই গাইস, কেমন আছো? মেঘা আর সাফা চকিতে চায়। সামনে ফারিন দাঁড়িয়ে, ওদেরই ক্লাসমেট, নেকি স্বভাবের গায়ে পড়া একটা মেয়ে, টুকটুকে চোখের বেশ। ও একদম সহ্য করতে পারে না এই মেয়েটাকে। বড় লোকের বকে যাওয়া মেয়ে, ড্রেস আপের ঠিক নেই, শালীন পোশাক গায়ে চড়ে না কখনো। ক্লাস করতে তো আসে না, আসে আদ্রের সাথে ফ্লার্টিং করতে। সবার আগে এই মেয়ে ক্লাসে উপস্থিত হয়। সাপা ওকে দেখা মাত্রই চোখ মুখ কুচকে মুখ ঝামটালো, খ্যাক করে বলল, আমরা খুবই ভালো আছি। ফারিন হেসে বলল, আদ্র স্যার আসবে না? কোনো দিন কি এমন গেছে যেদিন আদ্র স্যার আসেননি? আর কোনো দিন এমনও যায়নি যেদিন তুমি একটা প্রশ্নটা করনি। রোজ রোজ একটা প্রশ্ন করে কী পাও বলো তো? ফারিন তবুও হাসলো। ওর হাসিতে বিরক্তিতে চোখ উল্টালো সাফা, মেঘা অনর। ফারিন আবার মুখ খুলতে গেলে সাফা বিরক্তি দেখিয়ে বলল রুক্ষ স্বরে, যাও তো এখান থেকে, এখনই স্যার ক্লাসে আসবেন। আর স্যারকে হেভি ড্যাশিং লাগছে, স্যারের এন্ট্রিটা মিস করবে তুমি। যাও যাও, গিয়ে দরজার দিকে নজর রাখো। হকচকিয়ে চিকচিক করে জায়গা ত্যাগ করলো ফারিন। ও চলে যেতে সাফা আবার বলল কটাক্ষ করে, ঢং, তোমার চলচাতুর আমি বুঝি না মনা। তুমি যে আদ্র ভাইয়াকে পটানোর জন্য আমাদের সাথে খাতির করতে আসো এটাও জানি। যত সব গায়ে পড়া মেয়ে। আদ্র নামটাও ওর মুখে সহ্য হয় না আমার। এর মধ্যে ক্লাসে গটগটিয়ে আগমন আদ্রিয়ান কবির আদ্রের। পরিস্থিতির কোনো আগামবাজরা নেই। গটগটিয়ে ক্লাসে ঢুকে সোজা ডেস্কের সামনে দাঁড়ালো ও। অমনি চুপ মেরে শান্ত হয়ে গেল পুরো ক্লাসরুম। গুটিসুটি মেরে তম্বা খেয়ে সামনে পানে তাকিয়ে রইল সকলে। রোজকার মতো আজকেও দৃষ্টি থমকালো মেয়েদের। সব মেয়ে অপলক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আদ্রের দিকে। এই প্রফেসরের ট্যাগ লাগানো লোকটা এত সুন্দর কেন? আদ্রের জন্য ওর ক্লাস কেউ কখনো মিস দেয় না। যথাসম্ভব অ্যাটেন্ড থাকে আদ্রের ক্লাসে। এর মধ্যে বেশিরভাগই ফিমেল স্টুডেন্ট। আদৌ ভার্সিটিতে একরক্ষা গরুগম্ভীর। লেকচারের ব্যতীত বাড়তি কোনো টু শব্দ হয় না ওর ক্লাসে। অ্যাসাইনমেন্ট এসে রাইটিং ছিল। আদ্রের ডেস্কের সামনে মুহূর্তে অ্যাসাইনমেন্টের হার্ড কপি হাজির হলো। এর মধ্যে অ্যাসাইনমেন্ট চেক করতে করতে ক্লাসে 15 মিনিট পেরিয়ে গেছে। দাদার কাছ থেকে হন্তদন্ত একটা চিকন মেয়েলি কণ্ঠ ভেসে এলো এ পর্যায়ে, মে আই কাম ইন স্যার?